ওকে, তাহলে আজকে আমাদের গত ক্লাসের একটা টপিক বাদ পড়ছিল, যেটা টেম্পারেচার স্ট্রেন। ওটা মূলত আজকে আমাদের মেন টপিক পড়া, এই কারণে এটা একটু বাদ রাখলেও আমাদের অতটা সমস্যা হওয়ার কথা না। তবে টেম্পারেচার স্ট্রেনটা কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এটা আমরা একটু কম সহজ সহজ ম্যাথ গুলা জাস্ট করি, কিন্তু এটার কিছু ম্যাথ আছে যেগুলা লংজিটিউডিনাল স্ট্রেন ঘটে, দৈর্ঘ্য বিকৃতি ঘটে, ওই দৈর্ঘ্য বিকৃতির সাথেই টেম্পারেচার স্ট্রেনটা ইনক্লুডেড, যার কারণে এটা একটু ইম্পর্টেন্ট। তো এই রিলেশনটা আমরা জানি যে, এটা একটু করে আমি বলছিলাম মনে হয়, তাহলে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যের কারণে আমার দৈর্ঘ্য যে পরিমাণ বিকৃতি ঘটবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইটার নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই জিনিসটা এখন এটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করি, যে দেখি আমি দৈর্ঘ্য আমার টেম্পারেচার তাপমাত্রার বিকৃতির কারণে, তাপমাত্রার পরিবর্তনের কারণে আমার কি পরিমাণ ডিফরমেশন, হ্যাঁ, কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ হয়, সেটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে এখান থেকে এই জিনিসটা লেখা যায় যে ডেল এল ইকুয়াল আলফা এল ডেল টি। এই রিলেশনটা আমরা কিন্তু সবাই জানি, ঠিক আছে। কিন্তু এই রিলেশনের সাথে স্ট্রেসের রিলেশনটা কি, মানে পীড়নের রিলেশনটা কি, এখান থেকে কিন্তু পীড়নের রিলেশনটা ইজিলি বের করা যায়। হ্যাঁ, তাহলে ডেল এল সমান আমরা কি লিখতে পারবো, আমরা এটা জানি, রাইট? এফ ইকুয়াল, সরি, ডেল এল ইকুয়াল এফ এল বাই এ ই। এই এফ বাই এ কে আমরা স্ট্রেস লিখতে পারবো, এভাবে লেখা যায়। তাহলে ডেল এল কে কি লেখা যাবে, সিগমা এল ই, সিগমা এল বাই ই। তাহলে স্ট্রেস, তাপমাত্রার পার্থক্যের কারণে আমার স্ট্রেস কি পরিমাণ চেঞ্জ হবে, সেটা কিন্তু আমরা একটা রিলেশন বিল্ড আপ করে ফেললাম অলরেডি। এই সূত্রে কিন্তু স্ট্রেস ছিল না, দেখছেন? এখানে জাস্ট কি ছিল, যে তাপমাত্রার পরিবর্তনের কারণে আপনার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল। হ্যাঁ, আর এই রিলেশনটাতে আসছে কি, যে তাপমাত্রার পরিবর্তনের কারণে স্ট্রেসের কি পরিবর্তন হলো। তাহলে এই যে স্ট্রেসটা আসছে, এই স্ট্রেসটার সাথে সরাসরি জড়িত কে, তাপমাত্রার পার্থক্য। কেন তাপমাত্রার পার্থক্য আমি বলতেছি, দেখেন এই আলফাটা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা ম্যাটেরিয়াল বাই ম্যাটেরিয়াল চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই সেম থাকবে। ই, ইয়ং মডুলাস, এটাও আপনি দেখতেছেন ম্যাটেরিয়াল প্রপার্টি, এটাও সেম থাকবে, বাট চেঞ্জ হবে কি, তাপমাত্রা। তাপমাত্রার ধরন চেঞ্জ হইতে পারে, এক সময় আপনি এটাকে বেশি লংগেট করার জন্য অতিরিক্ত তাপমাত্রা চেঞ্জ করতেই পারেন। হ্যাঁ, তাপমাত্রার পার্থক্যটা ভ্যারিয়েবল। তাহলে এই স্ট্রেসটা ফুল ডিপেন্ড কার সাথে, তাপমাত্রার পার্থক্যের সাথে। তাহলে আমরা এখানে এই পর্যন্ত একটা ব্যাপার শিখলাম, যে তাপমাত্রার পার্থক্যের কারণে স্ট্রেসের একটা কি রিলেশন আছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা একটু মাথায় নিলাম। এখন এখন আমরা একটু অন্য জিনিস দেখি। ধরেন এটা একটা বার, এই দুই জায়গায় ফিক্সড তারা। হ্যাঁ, আপনি একটা রিজিড ওয়ালের ভিতরে এই বারটাকে ফিক্সড করে দিয়েছেন। এখন এটার ব্যাপারটা এরকমই হচ্ছে না, যে আমার এটার দৈর্ঘ্যের যে বিকৃতিটা ঘটবে সেটা তাপমাত্রার বিকৃতির সমান। মানে আমি এইভাবে লিখতে পারি যে দৈর্ঘ্যের বিকৃতি যেহেতু তাপমাত্রার বিকৃতি সমান, তাহলে স্ট্রেসের একটু আগে যে সূত্রটা পাইলাম আমরা, এই সূত্রটা আমরা এইখানে ইউজ করতে পারবো না, একই জিনিস না, যেহেতু ডেল এল ইকুয়াল ডেল টি, দৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ, আর তাপমাত্রার কারণে দৈর্ঘ্য বিকৃতি, এই দুটো এখানে সমান। কখন? যখন ফিক্স থাকবে, রিজিড ওয়াল।
ফিক্সড ওয়াল দিলাম। ফিক্সড ওয়ালে আপনি এই জিনিসটা লিখতেই পারেন, এই রিলেশনটা লিখতেই পারেন, অথবা এই রিলেশনটা না লিখে আপনার যদি বেশি কনফিউজড হয় আপনি আগের মতো লেখেন, সমস্যা নাই, এই যেভাবে লিখতে পারেন। লিখে এখান থেকে এরকম করে এই রিলেশনটাও লিখতে পারেন, একই জিনিস। কিন্তু ঘটনাটা একটু উল্টো হয়ে যায় কখন, যখন রিজিড ওয়াল এক পাশে ফিক্স থাকে বাট আরেক জায়গায় ফিক্স যদি না থাকে, তখনই ঘটনাটা একটু উল্টো হয়ে যায়। তখন কি হবে আমরা দেখি তাহলে। মনে করেন আপনার এই বিমটা এই জায়গায় ফিক্সড, এই জায়গায় একটা ওয়াল আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট ডিসটেন্স পর। এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, ইল বলতে পারি না, ইল বা ডেল, ডেল দিয়ে প্রকাশ করে ইলটাকে। তো এই বিমের মধ্যে একটা লোড আছে, রাইট, একটা লোড আছে সাপোজ পি। আমি বারবার বলতেছি আপনি এই লোডের কারণে যে বিকৃতিটা ঘটবে সেটা সূত্র কিন্তু এটা, ডেল এল ইকুয়াল পি এল বাই এই, এটা হচ্ছে লোডের কারণে বিকৃতির সূত্র। কিন্তু টেম্পারেচারের কারণে আপনার কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটার সূত্র কিন্তু এটা, আলফা এল ডেল টি। তাহলে এখানে এখানে ঘটনাটা কি হচ্ছে, এখানে ঘটনাটা হচ্ছে কি দেখেন, মনে করেন টেম্পারেচারের যে বিকৃতিটা ঘটবে সেটা হচ্ছে লোডের বিকৃতি প্লাস এই ইল্ড, এই দুটোর সমান। এই রিলেশনটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এটা কিভাবে আসছে সেটা যদি আপনি জিজ্ঞেস করতে চান আমাকে, সেটা আমি বলতে পারবো এরকম যে ইল্ড মানে বোঝাচ্ছে গ্যাপ, তাহলে গ্যাপটা এটাতে যে গ্যাপ আছে সেই গ্যাপটা কখন সৃষ্টি হবে, আমি কখন বলতে পারবো যে এটা গ্যাপ আছে, যখন লোডের কারণে বিকৃতি ক্রস করে একটা জায়গায় চলে আসবে, তখনই তো বাকি অংশটাকে আমি ইল বলবো, রাইট। মানে আমার মনে করুন বিমটা ছিল এখানে, বারটা এখানে ছিল, লোডটা যখন আমি দিছি বারটা এখানে চলে আসছে, তাহলে এখানে কিন্তু একটা দৈর্ঘ্য লোডের কারণে একটা দৈর্ঘ্য বিকৃতি হয়ে গেছে এখানে, বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমার ইল। আর এই পুরা বিকৃতিটা কার সমান হবে, টেম্পারেচারের বিকৃতির সমান। কেন, কারণ টেম্পারেচারের চেঞ্জের কারণে আপনার এখান থেকেই প্রসেসটা বা বারটা এখানে যাইতে পারে টেম্পারেচারের চেঞ্জের কারণে, কিন্তু লোডের কারণে সেটা পুরোপুরি যাবে না, লোড কখনোই আপনাকে পুরা গ্যাপটা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে, বাট টেম্পারেচার পারবে। এই জিনিসটা আপনি জাস্ট মাথায় রাখবেন। তাহলে এখানে আপনি দেখেন তো টেম্পারেচারের এখান থেকে যদি আপনি কিছু জিনিস চেঞ্জ করতে চান কি হবে, এই যে এই জায়গাটার সূত্রটা কি ছিল, এই যে এখানে লেখা আছে, এগুলো কিন্তু ডেল দিয়ে লিখছি বাট এটা বেসিক্যালি ডেল না, এটা ডেল টি টেম্পারেচার আর ডেল পি লোডের কারণে ডিফরমেশন। তাহলে আলফা ডেল টি পিএল বাই এই প্লাস ইল্ড। তাহলে এখান থেকে আপনি পি বাই এ কে আলাদা করেন, তাহলে আলফা এল ডেল টি সিগমা এল বাই ই প্লাস ইল্ড। তাহলে সিগমা এল বাই ই যদি আপনি আলাদা করেন আলফা এল ডেল টি মাইনাস ইল্ড, সিগমা রাখলে ই বাই এল। তাহলে এই ইকুয়েশনটা আমার কিসের জন্য, এগুলো মনে রাখতে হবে না কিন্তু আপনার, এই ইকুয়েশনটা এই স্ট্রেসটা কিসের জন্য, এই স্ট্রেসটা তখনই যখন এটা গ্যাপ থাকবে এবং এটাতে টেম্পারেচার এবং লোড দুইজনেই কাজ করবে, তখনই আপনি এই রিলেশনটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যদি এটাতে গ্যাপ না থাকে, এটা যদি যদি ফিক্স থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কি করবেন, একটু আগে যে রিলেশনটা আমরা লিখছি, এই যে স্ট্রেস সমান ই আলফা ডেল টি, এই রিলেশনটা লিখবেন, ঠিক আছে, যদি উভয় পাশে ফিক্স থাকে। আমরা একটা প্রবলেম দেখি, আশা করি একটু একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা আগের ক্লাসের লেকচারের লেকচারটা, হ্যাঁ, এই ম্যাথটা আমরা দেখি।
এই যে 3 ভাই নাম্বার। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জায়েদ, যে ভাই ওই নেটের কারণে আমি ওই বারে যে চিত্রটা দিয়ে বুঝেছেন ওটা একটু বুঝে নাই, সেজন্য ওটা যদি বুঝে দিতাম আমরা একটু আচ্ছা করে আচ্ছা, মানে এই ম্যাথটা বললে এই হবে। ম্যাথ এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা দেখলে আশা করি বুঝবা ব্যাপারটা। এই ম্যাথটা একটু করি আমরা। হ্যাঁ, এ বার অফ লেন্থ 3 মিটার, মানে একটা বারের দৈর্ঘ্য কত? 3 মিটার। ওই জিনিসটা বুঝে যাবা তুমি এখন আমি কি বলতে চাচ্ছিলাম। এটার এরিয়া দেওয়া আছে 320 mm স্কয়ার, ইজ সাপোর্টেড বিটুইন টু রিজিডুয়াল। দেখো জায়েদ, টু রিজিডুয়াল বলছে, তার মানে এখানে দুইটা রিজিডুয়াল আছে। দ্য বার ইজ স্ট্রেস ফ্রি এট 5 ডিগ্রি, তার মানে এই বারের স্ট্রেসটা 0 যখন টেম্পারেচার কত? 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন্ড দ্য টেম্পারেচার এট হুইচ দ্য কম্প্রেসিভ স্ট্রেস উইল বি 36, তার মানে স্ট্রেস কখন 36 হবে, টেম্পারেচার কত হইলে স্ট্রেস 36 হবে। তাহলে আমরা রিলেশন থেকে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু দেখলাম যে টেম্পারেচারের পার্থক্য যদি বাড়ে স্ট্রেসও বাড়বে, কারণ এরা প্রপোর্শনাল, বাকি দুটো জিনিসই কনস্ট্যান্ট। এটা একটু বলছি। তাহলে ইউজিং ই ইকুয়াল হচ্ছে 80 গিগাপাস্কেল, এই জিনিসটা আমরা লিখে নিলাম। আর আলফার মান দেওয়া আছে 18 ইনটু 10^6। এগুলোতে এত ভুল থাকে কেন বুঝলাম না, একটু কিছু দেখার পর। ওকে, এটা হচ্ছে আমাদের চিত্র। এই যে দুইটা রেজিডুয়াল 3 মিটার দৈর্ঘ্য এবং এটার এরিয়া হচ্ছে 320, আর এটার প্রাথমিক টেম্পারেচারটা ছিল 5 ডিগ্রি যখন স্ট্রেস ফ্রি। হ্যাঁ, টেম্পারেচারটা যখন 5 ডিগ্রি তখন স্ট্রেসটা ফ্রি, তার মানে ওরা আমাকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছে যখন টেম্পারেচার 5 ডিগ্রি তখন এটার টেম্পারেচারের পার্থক্যের কারণে তার মধ্যে কোনো প্রকার কি ছিল না, স্ট্রেস ছিল না। টেম্পারেচারের পার্থক্য কত হইলে তার স্ট্রেস 36 হবে। এটাই বুঝাইছে আপনাকে, এটাই কোশ্চেন করছে ঘুরে ফিরে। ই এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে। তাহলে দেখেন তো এখানে কি কোনো এক্সটার্নাল লোড আছে? এখানে কি লোড আছে? লোড নাই। ওরে কারণ কি যাবে কেন? লোড নাই, লোড জিরো। তাহলে লোড যদি জিরো হয় এবং ইল্ড আছে, ইল্ডও নাই, ইল্ডও জিরো, তাহলে আমরা রিলেশন কোনটাতে চলে যেতে পারবো? সরাসরি আমরা চলে যেতে পারবো যে স্ট্রেস ইকুয়াল ই ডেল টি আলফা। এখান থেকে কি আমরা স্ট্রেসটা বের করতে পারবো? তাহলে আমার সিগমাটা হবে 36 মেগাপাস্কেল, 10/6 দিলাম। ই এর মান হচ্ছে 80 গিগাপাস্কেল, 10/9 দিলাম। টেম্পারেচারের পার্থক্য আমি ডেল্টা লিখলাম, আর আলফার মানটা হচ্ছে 18 ইনটু 10^6। তাহলে এখান থেকে ডেল্টি দেখেন, ডেল্টি আপনি কত টেম্পারেচার নেবেন সেটা জানেন না, মাইনাস কত টেম্পারেচার ছিল 5 ডিগ্রি। এখান থেকে একটা রিলেশন বের করেন, অথবা আপনি ডিরেক্ট বের করে ফেলতে পারেন, কারো কাছে ক্যালকুলেটর সামনে থাকলে করে দেখেন। আমি এটা ডিরেক্ট এই করছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখনই আপনার স্ট্রেসটা হবে 36 মেগাপাস্কেল। এই মিনিটটা আশা করি আপনারা বুঝছেন। হ্যাঁ জাহেদ, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা আজকের লেকচারটাতে ঢুকে যাই। আচ্ছা, এই রিবেটের ব্যাপারটা আমি একটু পরে বলি। আমি আমাদের টেম্পারেচার স্ট্রেন যেহেতু আমরা করছি, হ্যাঁ টেম্পারেচার স্ট্রেনের ম্যাথ দেখি আছে কিনা। এই তো একটা ম্যাথ আসছে, কোশ্চেন নাম্বার 3। এটা পড়া দেখা যাচ্ছে? দেখেন তো, এটা আমারই দেখতে সমস্যা হচ্ছে। ক্যালকুলেট দ্য ইনক্রিজ
in stress for each segment of the compound bar shown in figure P266. If the temperature increases by 100 degree Fahrenheit, assume that the supports are unyielding. Unyielding মানে কি এখানে fixed, and that the bar is suitably braced against buckling. আচ্ছা, তার মানে এটা আমরা চিত্রটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম এবং স্টিলের দুইটা বারকে দুইটা ওয়ালের সাথে ফিক্সড করানো হয়েছে এবং তাদের টেম্পারেচারের এখানে পার্থক্য ঘটতেছে 100 ডিগ্রি ফারেনহাইট এবং দুইজনেরই আলফার মান দেওয়া আছে। ঠিক আছে, আমি এই মেথড জাস্ট আপনাকে প্রসেসটা একটু বলি, তাহলে আপনার জন্য এই ম্যাথটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমি চিত্রটা আঁকি। তো ফার্স্ট অ্যালুমিনিয়াম আছে, দেন স্টিল। অ্যালুমিনিয়ামের ই দেওয়া আছে কত, 10/6, এ হচ্ছে 2.2 ইঞ্চি স্কয়ার, আলফা দেওয়া আছে 12.8 ইন্টু 10^6, আর এটার স্টিলের ই দেওয়া আছে 29 10/6, এ হচ্ছে 1.5 ইঞ্চি স্কয়ার এবং এটার আলফা দেওয়া আছে 6.5 ইন্টু 10^6। আর এখানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে বলে দিছে ওরা কত, 100 ডিগ্রি ফারেনহাইট। আর এই দৈর্ঘ্যগুলো হচ্ছে 10 ইঞ্চি এবং 15 ইঞ্চি। এই হচ্ছে পার্থক্য। আমাকে জাস্ট বলছে অ্যালুমিনিয়ামের স্ট্রেসটা বের করতে এবং স্টিলের স্ট্রেসটা বের করতে, এই দুটো জিনিস আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম এবং স্টিল এই দুটোর স্ট্রেসটা আপনাকে বের করতে বলছে। তাহলে এই ম্যাথে আমি আপনাকে, যদি এটা টেম্পারেচার স্ট্রেন যদি না থাকতো আপনি কি করতেন দেখেন তো, মনে পড়ে কিনা, আপনারা করছেন, অনেকেই করছেন এগুলো। যদি টেম্পারেচার স্ট্রেন না থাকতো আপনি এটার ডেলেল প্লাস এটার ডেলেল, তার মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ডেলেল, এটা হচ্ছে স্টিলের ডেলেল, এই দুটো ইকুয়াল 0 লিখতেন কিনা ফিক্স থাকার কারণে? লিখতেন, ফিক্স লিখতেন। তাহলে এখানে যেহেতু টেম্পারেচার স্ট্রেন আছে তার মানে এই ডেলেল এর সাথেই মূলত স্টিল এবং তো আপনার তাপমাত্রার যে বিকৃতিটা, হ্যাঁ তাপমাত্রার জন্য যে সরণটা ঘটবে এটা কনসিডারে আসবে। তাহলে কিভাবে কনসিডার আসবে আমি ফার্স্ট স্টেপটা বলি। ফার্স্ট স্টেপে আপনার দেখেন এই অ্যালুমিনিয়ামটার একটা টেম্পারেচার স্ট্রেন, একটা টেম্পারেচারের কারণে ডিফরমেশন হবে আর দৈর্ঘ্যের কারণে একটা ডিফরমেশন হবে। আপনি দেখেন তো, আমি যদি এভাবে লিখি যে টেম্পারেচারের ডিফরমেশন মাইনাস তার লোডের কারণে ডিফরমেশন, এখানে কিন্তু লোড আছে কারণ এই জায়গায় কিন্তু লোড পড়বে। ঠিক আছে, টেম্পারেচারের ডিফরমেশন মাইনাস দৈর্ঘ্যের ডিফরমেশন, এটা আপনি ধরে নেন এটা অ্যালুমিনিয়ামের জন্য। ঠিক স্টিলের সেম হবে না, স্টিলের টেম্পারেচারের ডিফরমেশন মাইনাস দৈর্ঘ্যের ডিফরমেশন। হ্যাঁ এভাবে লেখা যায় কিনা, লেখা যায়, এটা কিন্তু লেখা যায়, তবে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে, আপনি এখানে একটু ফিজিক্যালি চিন্তা করুন তো, এই অ্যালুমিনিয়ামটা যদি তাপমাত্রার কারণে বিকৃতি এতটুকু হইলো, হ্যাঁ তাহলে লোডের কারণে এতটুকু বিকৃতি হইলো, তাহলে আমার মেইন রেজাল্টেন্ট বিকৃতি অর্থাৎ ডিফারেন্সটা কি হচ্ছে দেখেন তো, এই জায়গাটা না, বেসিক্যালি আমার এই জায়গাটা ডিফারেন্স হচ্ছে। আমি আবার বলতেছি তাপমাত্রার বিকৃতিটা সাপোজ মনে করেন এই লাস্ট লাইনটাতে হচ্ছে, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর দৈর্ঘ্যের কারণে বিকৃতি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে আমার রেজাল্টেন্ট বিকৃতি কি হচ্ছে, ডিফারেন্সটা কি হচ্ছে, এই ডটেড সেকশনের যে লাইনগুলো আমি দিলাম এই জায়গাটা হচ্ছে না। ঠিক সেম ভাবে অ্যালুমিনিয়ামটা যখন এইদিকে চাপবে এটা ফিক্স থাকার কারণে স্টিলটা কি করবে, অপোজিট দিকে চাপবে না, তাহলে স্টিলেরও সেম জিনিস। তার মানে অর্থাৎ এটাও বোঝা যাচ্ছে যে এটা ফিক্স থাকার কারণে এদের দুইজনের রেজাল্টেন্ট বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন এবং স্টিলের
রেজাল্টেন্ট দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে, সমান হবে। আদারওয়াইজ তো এটা ফিক্সড হইতো না, ফিক্সড বিদায় সমান হবে। ঠিক আছে, তো এখানে সামান্য একটা ব্যাপার একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হচ্ছে, দেখেন আপনি এখানে আলফার মানটা একটু খেয়াল করেন, 12.8 আর এটা হচ্ছে 6.5। তাহলে 12.8 মানে এটা বোঝাচ্ছে না যে, এটার এককটা কি ছিল, মিটার পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের এই পরিমাণ বিকৃতি ঘটে তার। তাহলে এর বিকৃতিটা বেশি না 12.8, আর এর বিকৃতি কত, মাত্র 6.5। তাহলে এর এই অ্যালুমিনিয়ামের বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়ামের তাপমাত্রার বিকৃতি কি হবে, বেশি হবে, রাইট। তাহলে অ্যালুমিনিয়াম তাপমাত্রার বিকৃতি বেশি আছে, ওটা থেকে লোডের বিকৃতি বিয়োগ দিলাম, এই ইকুয়েশনটা ঠিক আছে আমাদের। এবার আসেন এটাতে, এটাতে তাহলে এটাতে তাপমাত্রার বিকৃতি কি অ্যালুমিনিয়ামের চাইতে কম না। তাহলে উইথ রেসপেক্ট অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি স্টিলেরটাকে রেসপেক্ট করি, তাহলে স্টিলের তাপমাত্রার বিকৃতি হবে ওর দৈর্ঘ্যের বিকৃতির চাইতে কম, না হলে ব্যালেন্স হবে না কিন্তু। এই এখন আপনি এই সূত্রের মধ্যে যদি আপনি মানগুলা সব বসান, আপনার লোড চলে আসবে, আর লোড চলে আসলে আপনি স্ট্রেস ইজিলি বের করতে পারবেন। ঠিক আছে, এর থেকে আর করে দিব, আর একটু করাই, হ্যাঁ আর প্ল্যান লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে হয়তো করতে। তাহলে এই ডেলেলটা যখন আমি লিখতেছি তখন আমার এই ব্যাপারটা আসতেছে কিনা দেখেন তো, পি স্টিল ইন্টু এল স্টিল বাই এ ইন্টু ই মাইনাস তাপমাত্রার বিকৃতি আলফা ডেল টি ইন্টু এল স্টিল। এরপর অ্যালুমিনিয়ামেরটা যদি আমি লিখি, অ্যালুমিনিয়ামটা আগে লিখবো, এটা মাইনাস অ্যালুমিনিয়ামের পিএল ইন্টু এল এল বাই এই। তাহলে দেখেন তো এখানে পি স্টিল এবং পি অ্যালুমিনিয়াম এই দুইটা ব্যাপার পাচ্ছেন কিনা, দুইটাই আননোন থেকে যাচ্ছে। এই দুইটার রিলেশনটা বেসিক্যালি এখান থেকে আপনাকে বের করতে হবে আগে। ঠিক আছে, এটা কিভাবে বের করি আমরা, ধরে নিতে হয় না, এখানে একটা রিঅ্যাকশন আছে আর R1 R2। তাহলে R1 টা কি হবে, আমার অ্যালুমিনিয়ামের পি হবে আর আর স্টিলের জন্য পি হবে কি, ওটা আর সেম ভ্যালু, যেহেতু মাঝখানে কোনো কি নেই, লোড নেই। ঠিক আছে, এই এটাতে জাস্ট মান বসাবেন, এই যে পি স্টিল এবং পি অ্যালুমিনিয়াম দুইটা ভ্যালু সেম থাকবে। আর আপনি স্টিলের দৈর্ঘ্য বসাবেন, স্টিলের এরিয়া বসাবেন, স্টিলের ইয়ং মডুলাস বসাবেন, স্টিলের আলফা বসাবেন, ডেলটি তাপমাত্রা পার্থক্য 100 ডিগ্রি বলে দিছে 100টা বসাবেন, এল এর মান বসাবেন কার জন্য, স্টিলের আলফা, এটা অ্যালুমিনিয়ামের আলফা, আবার ডেল্টা টি 100, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য মাইনাস অ্যালুমিনিয়ামের জন্য পি, এই দুইটা পি বারবার বলতেছি সেম হবে। কেন সেম হবে, কারণ এখানে মাঝখানে কোনো লোড নেই, এখানে রিঅ্যাকশনটা R1 হবে, এখানকার রিঅ্যাকশনও R2 হবে। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য আমি বাম দিকের বল যদি হিসাব করি R1, স্টিলের জন্য যদি আমি বাম দিকের বল হিসাব করি R1 এই শুধুমাত্র, কারণ মাঝখানে কোনো কি নেই, লোড নেই। তাহলে এই দুটো মান সেম, ইনটু অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য, অ্যালুমিনিয়ামের এরিয়া, অ্যালুমিনিয়ামের ইয়ং মডুলাস, এখান থেকে আপনি পি পেয়ে যাবেন। ওই পিটা কার পাবেন, স্টিল এবং অ্যালুমিনিয়াম দুটো যেহেতু সেম একটাই পি পাবেন, ওই পিটা একবার অ্যালুমিনিয়ামে বসাবেন, স্ট্রেস অ্যালুমিনিয়াম পি অ্যালুমিনিয়াম বাই এ অ্যালুমিনিয়াম, তারপর স্টিলে বসাবেন পি স্টিল বাই এ স্টিল, শেষ, স্ট্রেস চলে আসবে। ঠিক আছে, এই ম্যাথটা কমপ্লিট করবেন আপনারা। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা মোটামুটি দেখলাম। এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হোমওয়ার্কটা দেখি কি করেন আপনারা। এটা কি টেম্পারেচারের একটু পরে দেখি, হ্যাঁ, the two vertical rod attached to the light rigid bar identical except for before the load if the attached bar horizontal determine its rotation। সমস্যা নাই, এটা আমরা একটু সহজ করে আসি, তারপর এটা আসতেছি।
তাহলে ইলংগেশন অফ বার, এই জিনিসটা দেখেন, ইলংগেশন ইন বার, ইলংগেশন ইন ফ্রি বার, একসাথে ফ্রি আর একসাথে ফিক্সড, এরকম যদি হয় তাহলে আমরা ডেল এলটা কি লিখবো, একটু আগে বলছি এটা, যদি এটা আমরা ফিক্সড এর জন্য বলছি আর কি, যদি আপনি কি দেখেন এই জায়গার যেহেতু এক পাশে ফিক্সড আর এক পাশে ফ্রি, তাহলে আপনি এখানে এটার মোট বিকৃতি আসবে। হ্যাঁ, কারণ লোড গুলো সব এদিকেই পড়বে, দেখেন এই যে এটা লোড, এখানে মনে করেন আরেকটা লোড আছে, সবগুলো লোড লোড এদিকে পড়বে না, নিচের দিকে, অর্থাৎ ডান দিকে চলে যাবে না। ডান দিকে যদি চলে যায় এটা ইলংগেশন হবে না। হ্যাঁ, তাহলে মোট ইলংগেশন সমান আমি এটা লিখতে পারি যে এই 1 নম্বর সেকশনটার জন্য ইলংগেশন ডেল এল ওয়ান প্লাস 2 নম্বর সেকশনটার জন্য ইলংগেশন ডেল এল টু, এই রিলেশনটা লিখবো। বাট যখন ফিক্স থাকবে, আমি বারবার বলতেছি, যখন ফিক্স থাকবে, যখন ফিক্স থাকবে তখন আপনারা লিখবেন এটার ডেল ডেল ওয়ান ইকুয়াল এটার ডেল টু সমান, সমানও লিখতে পারেন অথবা প্লাস দিয়েই জিরো লিখেন। হ্যাঁ, এটাই সুবিধা হয় বেশি, এটাতে ঝামেলা কম হয়, এটাই লিখবেন, সমান দিয়ে লিখেন না। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আগের ম্যাথে সমান দিয়ে কেন লিখছেন? হ্যাঁ, আগের ম্যাথ কিন্তু আমরা কিন্তু নিজেরাই ব্যালেন্স করছি, যে কোনো একটা মেটালের, কোন একটা ম্যাটেরিয়ালের তাপমাত্রার বিকৃতি বেশি হবে, তার মানে অপোজিট ম্যাটেরিয়ালের তাপমাত্রার বিকৃতি হবে কম, কারণ তারা ব্যালেন্স করে নিবে। ওই ব্যালেন্সের ব্যাপারটা আমরা আমরা নিজেরাই ডিসিশন নিচ্ছি, ওরা ব্যালেন্স করবে, যার কারণে আমরা ইকুয়াল লিখলাম। বাট এখানে আমি বলতেছি না যে ব্যালেন্স করবে, হ্যাঁ, আমরা জাস্ট বলতেছি যে এদের প্লাস মাইনাসের কারণে এরা অটোমেটিক ব্যালেন্স হবে, এই জিনিসটা বলতেছি, যার কারণে আমরা লিখি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটা যেহেতু আমরা বললাম, তাহলে আপনি এই প্রমাণটা করেন, একটা প্রমাণ আছে, এই প্রমাণটা করেন, এই প্রমাণটা করলে আপনার এই ছোটখাটো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই এখানে কোশ্চেন নাম্বার 1 দিয়ে একটা প্রমাণ আছে, দেখেন এই জায়গায় দুইটা জায়গায় ফিক্সড, এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড। হুম, এখন এখানে একটা বল আছে পি, আর আপনাকে প্রুভ করতে বলছে আর1 এর ভ্যালুটা হচ্ছে এটা এবং আর2 এর ভ্যালুটা এটা। ঠিক আছে, এই জিনিসটা প্রুভ করতে বলছে। আর1 কত বলছে, পি ভি বাই এল, আর2 হচ্ছে পি এ বাই এল, পুরো দৈর্ঘ্য এল। তো আমি ছোট একটা ব্যাপার আপনার সাথে আগে একটু আলোচনা করি। দেখেন এই ফিক্স যখন থাকে তখন কিন্তু আমাদের লোড বসানোর ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড হয়, যে আমি কোন দিকে বসাবো, আমি কি এদিকে বসাবো, এভাবে বসাবো, নাকি এভাবে বসাবো, একটা কনফিউজিং তৈরি হয় কিন্তু। ঠিক আছে, এই কনফিউজিংটা দূর করতে আমি আপনাকে একটু বলি, আপনি দেখেন এখানে একটা লোড আছে না পি, এই লোডটাকে ব্যালেন্স করবে এই দুটো জিনিস, খেয়াল করবেন, এই পিটাকেই ব্যালেন্স করবে এরা দুইজন, পি হবে এদের দুইজনের সমান, বারবার বলতেছি পি হবে এদের দুইজনের যোগফলের সমান। তাহলে এই পি কে ব্যালেন্স করার জন্য আপনি লোড কিভাবে দিবেন, এটা এইদিকে যেহেতু যাচ্ছে আপনি তাকে ব্যালেন্স করার জন্য এইদিকে লোড দিবেন কিনা, ওকে যদি আপনি এইদিকে লোড দেন এরও আপনি এইদিকে লোড দিবেন, শেষ। তাহলে এর নাম হবে আর1, এর নাম হবে আর2, লোড দেওয়ার ব্যাপারটা শেষ। ফিক্সড বলতেই এরকম, হ্যাঁ, ফিক্সড থাকলে আপনি এই প্রসেসটা আমি যেটা বলছি, যদি বেশি প্রবলেম হয়, প্রবলেম না হলে তো ভালো, আর প্রবলেম যদি হয় আপনি আমার এই ব্যাপারটা চিন্তা করতে পারেন। এই ব্যাপারটা আমি একটু আপনাকে আর একটু অন্যভাবে এক্সাম্পল দিই, দেখেন মনে করেন এখানে একটা লোড আছে 1000, এখানে একটা লোড আছে 700,
ঠিক আছে, এখানে একটা এদিকে যাচ্ছে 1000, এদিকে যাচ্ছে কত 700। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা রিঅ্যাকশন বসাইতে হবে, এরা দুইজন কাদের সমান হবে, এদের দুইজনের বীজগাণিতিক যোগফলের সমান হবে। তাহলে দেখেন তো, এ যাচ্ছে 1000 এদিকে, এ যাচ্ছে 700 এদিকে, তাহলে 1000 কে ব্যালেন্স করার জন্য আমার এদিকে লোডটা দিতে হচ্ছে কিনা। 1000 যেহেতু বড়, তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে 300, ওই 300টার ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে না? তাহলে এই 300টাকে ব্যালেন্স করার জন্য আমার এইদিকে রিঅ্যাকশনটা দিতে হবে এই ফিক্স সাপোর্টে। হ্যাঁ, তো এখানেই আপনি একটা ভ্যালু ধরেন যার নাম দেন R1, যেহেতু এটা এইদিকে দিবেন, এটাকেও আপনি এইদিকে দিবেন R2। শেষ, আপনার লোডের ডিরেকশনের ঝামেলাটা শেষ। ঠিক আছে, এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আর কি এই জিনিসটাই। ওকে, তাহলে আমাকে এখানে R1 প্রুভ করতে বলছে, R1 আর R2 সমান এই জিনিসটা প্রুভ করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দেখেন তো কি করতে পারি, আমি বারবার বলতেছি এটা যেহেতু ফিক্সড সাপোর্ট, আমরা কি লিখবো, del L1 প্লাস del L2 ইকুয়াল 0। এই রিলেশনটা আমরা লিখতে পারি ফিক্সড এর কারণে। তাহলে প্রথমটা del L1 এর সূত্র কি হবে, PL বাই এই ওয়ানটার জন্য, সেকেন্ডটার জন্য কি হবে, PL বাই এই দুই নম্বরটার জন্য ইকুয়াল 0। তাহলে P কি, এই 1 হচ্ছে এই সেকশনটা, এটার বাম পাশে কি আছে লোড R1, R1 লিখবো ইনটু L, L কত এটার A, A লিখলাম, এরিয়া কত, এরিয়া তো দিছিলাম, আচ্ছা এরিয়া, এরিয়া কমন নিয়ে ফেলে যেহেতু এই দুটার প্রস্থচ্ছেদ একই, কিন্তু ইও আমরা কমন নিয়ে ফেলি। হ্যাঁ, 1 নাম্বার সেকশন। 2 নাম্বারটার জন্য P কি হচ্ছে দেখেন তো, এই পাশের বাম পাশে কি কি আছে, R1 এবং P। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি না যে R1 মাইনাস P ইন্টু L, এটার L হচ্ছে কত B আর AE 2 নম্বর সেকশন ইকুয়াল 0। এতটুকু আসছে আমাদের না? তাহলে এখান থেকে এই জিনিসটা কমন নিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, কমন নিলে আমার কি থাকবে, R1A প্লাস R1 মাইনাস P ইন্টু B ইকুয়াল 0। হ্যাঁ, তাহলে R1A প্লাস R1B মাইনাস PB ইকুয়াল 0। তাহলে R1 কমন নিলে PB বাই A প্লাস B কিনা দেখেন তো, তাহলে PB লিখলাম আর A প্লাস B সমান কে, L, L লিখছেন, R1 সমান এটা আসছে, এই যে R1। ঠিক আছে, সেম ভাবে R2 আপনি বের করতে পারবেন কিভাবে দেখেন, R1 পাইলেন তো আপনি, এখানে আরেকটা রিলেশন কিন্তু আপনি নিজে নিজে বিল্ড আপ করতে পারতেছেন এই কারণ এই P এর সমান হচ্ছে এরা দুইজন, তাহলে ডিরেকশন থেকে আপনি এই জিনিসটা লিখতে পারতেছেন না যে R1 R2 ইকুয়াল P, তার মানে R2 সমান কি P মাইনাস R1। তাহলে P লেখেন মাইনাস R1 এর ভ্যালুটা বসাই দেন, তাহলে এটা A প্লাস B লেখেন তো, এটাকে PA প্লাস PB মাইনাস PB, এই দেখা যাচ্ছে PB কাটা, তাহলে PA বাই A প্লাস B, রাইট? R2 সমান PA ভাগ A প্লাস B, A প্লাস B মানে L, এই R2 এটা। ঠিক আছে, এই প্রমাণটা ইম্পর্টেন্ট আছে, এই প্রমাণটা দেখি, এটা সিঙ্গারের বই ভাই আছে। একটা কথা বলবো, ভাই একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, রিজেন বলো। ভাই এই 2 নাম্বার সেকশনের জন্য P ইকুয়াল টু R1 মাইনাস P টা একটু যদি বলতেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর। দেখেন এই 2 নম্বর সেকশন এটা না,
যখন 1 নাম্বার সেকশনটা নিছি তখন এই 1 নাম্বার সেকশনের বাম পাশে কি লোড ছিল সেটা কনসিডার করেন R1। এই কারণে এই 1 নাম্বার সেকশনটার পি আমি R1 লিখলাম। বাট যখন 2 নাম্বার সেকশন আসছি 2 নাম্বারে বাম পাশে কি কি লোড আছে খেয়াল করছেন? এই যে R1 এদিকে যাচ্ছে, পি যাচ্ছে এদিকে, তাহলে R1 থেকে আপনি R1 কে একটু আগে পজিটিভ ধরছেন, তার মানে এইদিকে যাওয়া বলগুলোকে পজিটিভ ধরতেছেন, বিপরীত দিকে যাওয়া বলগুলোকে নেগেটিভ ধরতেছেন। তার মানে সেকেন্ড সেকশনের জন্য বাম পাশের লোডের হিসাবটা হচ্ছে R1 মাইনাস পি, এই জায়গাটাতে লিখলাম। এখন ভাই বুঝছেন রিজন? বাম পাশ, জি ভাই এই বাম পাশ, বিষয়টা বুঝছি ভাই। সবসময় কি বাম পাশটা কাউন্ট করব? হ্যাঁ এই ম্যাথে সবসময় বাম পাশ কাউন্ট করবেন, তাহলে আপনার ম্যাথ প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।